আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং কিন্তু একটু জটিল বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা বা রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার। নামটা শুনে হয়তো একটু ভারী মনে হতে পারে, তাই না? কিন্তু চিন্তা করবেন না, আমরা সহজ করে বোঝার চেষ্টা করব। বিশেষ করে সম্প্রতি ইউক্রেন আর গাজার ঘটনাকে ঘিরে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে যে একটা দ্বিমুখী নীতির অভিযোগ উঠেছে, আমরা ঠিক সেই জায়গাটাতেই ফোকাস করব। শুরুতেই এই কথাটা দিয়ে শুরু করা যাক। দেখুন কি লেখা আছে। ইন্দোনেশিয়ার একটা সাহায্য সংস্থা MERC সরাসরি জো বাইডেনকে এই চিঠিটা লিখেছে। কথাগুলো পড়লেই বোঝা যায় এর মধ্যে কি পরিমাণ ক্ষোভ আর হতাশা জমে আছে। মানে এটা কিন্তু আর শুধু একটা সাধারণ রাজনৈতিক আলোচনা নয়, তাই না? এর সাথে জড়িয়ে গেছে ন্যায় বিচার, বিশ্বাসযোগ্যতা, পুরো বিশ্ব ব্যবস্থার উপরেই একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। ওকে, তো চলুন দেখে নেই আজ আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই যে নিয়মভিত্তিক ব্যবস্থা বলা হচ্ছে, এটা আসলে কি জিনিস। এরপর আমরা সরাসরি ইউক্রেন আর গাজার সংকটে চলে যাব আর দেখব এই দুটো ক্ষেত্রে প্রতিক্রিয়াগুলো কতটা আলাদা ছিল। তারপর দেখব মিডিয়া এই দুটো ঘটনাকে কিভাবে আমাদের সামনে তুলে ধরেছে। আচ্ছা, এই যে এত পার্থক্য, এর কারণটাই বাকি সেটাও আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আর সবশেষে এই সব কিছুর ফলে পুরো বিশ্ব ব্যবস্থায় আসলে কি ধরনের বদল আসছে সেটাও একটু বোঝার চেষ্টা করব। তো চলুন প্রথম পর্বটা শুরু করা যাক। এই নিয়ম ভিত্তিক ব্যবস্থা জিনিসটা আসলে কি, এর আদর্শটা কেমন হওয়া উচিত ছিল, আর সমালোচনাটা ঠিক কোন জায়গায় হচ্ছে। আচ্ছা, তো এই নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা বলতে আসলে কি বোঝায়? দেখুন, আইডিয়াটা কিন্তু খুব সুন্দর। এর মূল কথা হলো পুরো বিশ্বটা চলবে কিছু নিয়মকানুন মেনে। মানে আন্তর্জাতিক সম্পর্কগুলো গায়ের জোরে বা ক্ষমতার দাপটে চলবে না, বরং চলবে কিছু সাধারণ নীতি, আন্তর্জাতিক আইন আর বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। সোজা কথায় নিয়মই হবে রাজা, শক্তি নয়। কিন্তু সবসময় তো আর আদর্শ মেনে সবকিছু চলে না, তাই না? এখানেই চলে আসে সংগঠিত ভণ্ডামি বা অর্গানাইজড হিপোক্রেসি বলে একটা ধারণা। বিশেষজ্ঞরা বলেন এটা তখন হয় যখন বড় আর শক্তিশালী দেশগুলোর কথা আর কাজের মধ্যে কোনো মিল থাকে না। মানে ধরুন, তারা সবার সামনে মানবাধিকার, আন্তর্জাতিক আইন নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলল, কিন্তু যখনই নিজেদের স্বার্থে একটু টান পড়ল, তখন সেই সব নিয়মকানুন তারা বেমালুম ভুলে যায়। আচ্ছা, এবার তাহলে আমরা আলোচনার একদম মূল জায়গায় চলে আসি। চলেন সরাসরি ইউক্রেন আর গাজার ঘটনা দুটো পাশাপাশি রেখে দেখি পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া আর নীতিতে ঠিক কতটা পার্থক্য ছিল। প্রথমে যদি আমরা অর্থনৈতিক নিষেধাজ্ঞার দিকে তাকাই, তাহলে পার্থক্যটা কিন্তু একদম স্পষ্ট। রাশিয়ার ক্ষেত্রে দেখুন কি কঠোর সব পদক্ষেপ নেওয়া হলো। তেল নিষেধাজ্ঞা, বাণিজ্য বন্ধ, সম্পদ জব্দ করা, কিছুই বাকি রাখা হয়নি। অথচ ইসরায়েলের বেলায় কোনো নিষেধাজ্ঞাই নেই। উল্টো ইসরায়েলের বিরুদ্ধে যারা বয়কট বা BDS আন্দোলনের কথা বলছে, তাদেরকে বিভিন্ন দেশে একঘরে করে দেওয়া হচ্ছে, এমনকি কোথাও কোথাও তো আইন করে নিষিদ্ধ করা হচ্ছে। সামরিক সমর্থনের ব্যাপারটা তো আরও অবাক করার মতো। এখানে যুক্তিটা যেন পুরো উল্টে গেছে। দেখুন, ইউক্রেন একটা দখল হয়ে যাওয়া দেশ, তাকে তার সার্বভৌমত্ব রক্ষার জন্য পশ্চিমারা অস্ত্র দিচ্ছে, যা খুবই স্বাভাবিক। কিন্তু অন্যদিকে ইসরায়েল একটা দখলকারী শক্তি, আর তাকেই কিনা অস্ত্র বিক্রি করা হচ্ছে, যে অস্ত্রগুলো তাদের সামরিক অভিযানকে আরও সহজ করে দিচ্ছে। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? শুধু কাজে নয়, কথাতেও এই পার্থক্যটা খুব পরিষ্কার। মনে করে দেখুন, মারিওপোলের হাসপাতালে যখন বোমা হামলা হল, প্রেসিডেন্ট বাইডেন সাথে সাথে বললেন এটা সারা বিশ্বের জন্য এক জঘন্য ঘটনা। অথচ ঠিক একই রকমভাবে যখন ইসরায়েলি হামলায় গাজার 3 ভাগের 1 ভাগ হাসপাতাল বন্ধ হয়ে গেল, তখন সেই একই প্রশাসন হয় একদম চুপ, না হয় ঘুরিয়ে পেঁচিয়ে ইসরায়েলের পক্ষেই কথা বলছে। এবার আসি শরণার্থী প্রসঙ্গে। এখানেও দুটো একেবারে ভিন্ন চিত্র। ইউক্রেনের শরণার্থীরা যখন দেশ ছাড়তে বাধ্য হল, পুরো ইউরোপ তাদের জন্য দরজা খুলে দিল। এমনকি অনেক ভাষ্যকারকে বলতেও শোনা গেল যে ওরা তো আমাদের মতোই দেখতে। কিন্তু গাজার শরণার্থীরা বেলায় সেরকম কোনো স্বাগত জানানোর ব্যাপারই নেই। একটানা ৪৪ দিন বোমা হামলার পর ফ্রান্স প্রস্তাব দিল যে তারা মাত্র ৫০ জন আহত শিশুকে আশ্রয় দেবে। মাত্র ৫০ জন। পার্থক্যটা কি বুঝতে পারছেন? সরকার বা রাষ্ট্র যে নীতি নিচ্ছে, তার একটা বড় প্রভাব কিন্তু মিডিয়ার ওপরেও পড়ে। তো চলুন এবার দেখি মিডিয়ার চোখে এই দুটো ঘটনাকে কিভাবে দেখানো হয়েছে, আর সেখানেও কোনো পার্থক্য আছে কিনা। এই ডেটাগুলো একটু দেখুন, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। বিশ্বাস করা কঠিন, কিন্তু প্রথম ১০০ দিনে ইউক্রেনে মারা যাওয়া প্রত্যেকটা শিশুর খবর মিডিয়ায় গড়ে ১৬ বারের বেশি এসেছে। আর গাজার ক্ষেত্রে সংখ্যাটা একরকম, মাত্র ০.৩৬। ভাবা যায়, সংবাদপত্রদের মৃত্যুর খবর বা সাধারণ মানুষের ভোগান্তি সব ক্ষেত্রেই একই চিত্র। অথচ গাজায় মৃতের সংখ্যা কিন্তু ৫ গুণ বেশি ছিল।
আর এই একটা সংখ্যাই হয়তো সব বলে দেয়। সিএনএন, এমএসএনবিসির মতো বড় বড় মিডিয়া চ্যানেলগুলোতে যুদ্ধাপরাধ বা গণহত্যা এই শব্দগুলো ইউক্রেন নিয়ে কথা বলার সময় যতবার ব্যবহার করেছে, গাজার ক্ষেত্রে তার ১৭ গুণ কম ব্যবহার করেছে। ১৭ গুণ। এই চার্টটা দেখুন, এখানে দেখানো হচ্ছে কোন ঘটনায় কতটা আবেগ দিয়ে খবর করা হয়েছে। হত্যাকাণ্ড, নৃশংস, বর্বরের মতো শব্দগুলো দেখুন। ইসরায়েলিদের ক্ষেত্রে ১,০০০ বারেরও বেশি ব্যবহার হয়েছে, ইউক্রেনীয়দের ক্ষেত্রে প্রায় ৬৫০ বার, আর ফিলিস্তিনিদের ক্ষেত্রে মাত্র ৪৩ বার। এই সংখ্যাগুলো কিন্তু মিডিয়ার পক্ষপাতিত্বের একটা বড় প্রমাণ, তাই না? ওকে, তো আমরা দেখলাম যে একটা পার্থক্য আছে, সরকার থেকে শুরু করে মিডিয়া সব জায়গায়। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন এই দ্বৈতনীতি? চলুন আন্তর্জাতিক সম্পর্কের কিছু থিওরি দিয়ে এর কারণটা খোঁজার চেষ্টা করি। এখানে 4টা মূল তত্ত্ব দিয়ে বিষয়টা ব্যাখ্যা করা যায়। প্রথমটা হলো রিয়েলিজম বা বাস্তববাদ। এরা মনে করে দেশগুলো আসলে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, তাদের কাছে ক্ষমতা আর নিরাপত্তাই শেষ কথা। তাই নিয়মকানুন তারা তখনই মানে যখন তাদের সুবিধা হয়। দ্বৈতনীতি তাই তাদের কাছে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। দ্বিতীয়টা হলো লিবারাল হেজিমনি। এই তত্ত্ব বলছে বড় শক্তিগুলো নিজেদের বস হিসাবে জাহির করার জন্য নৈতিকতার কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে নিজেদের স্বার্থেই নিয়ম ভাঙে। তৃতীয়টা বেশ ইন্টারেস্টিং, এর নাম কনস্ট্রাকটিভিজম। এটা বলে সব কিছুর মূলে আছে পরিচয় বা আইডেন্টিটি। যেমন ইউক্রেনকে হয়তো পশ্চিমারা তাদের খ্রিস্টান ইউরোপীয় পরিবারের অংশ ভাবে, তাই তাদের জন্য এত মায়া। আর সবশেষে পোস্ট কলোনিয়ালিজম তত্ত্ব অনুযায়ী এই পুরো নিয়মভিত্তিক ব্যবস্থাটাই আসলে একটা পশ্চিমা ধোঁকা, যা দিয়ে তারা পুরনো উপনিবেশিক ক্ষমতাটাই নতুন মোড়কে টিকিয়ে রেখেছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা কারণগুলো বোঝার চেষ্টা করলাম, কিন্তু এই দ্বিমুখী নীতির ফল কি হচ্ছে, এর পরিণতিটা কি? চলুন আমাদের আলোচনার শেষ পর্বে সেটাই দেখে নিই। এর সবচেয়ে বড় আর সরাসরি ফলাফল হল আস্থার সংকট বা ট্রাস্ট ডেফিসিট। সোজা কথায় পশ্চিমা বিশ্বের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। বিশেষ করে গ্লোবাল সাউথ মানে এশিয়া, আফ্রিকা আর ল্যাটিন আমেরিকার দেশগুলো এখন আর পশ্চিমা দেশগুলোকে নৈতিক নেতা হিসেবে মানতে চাইছে না। তাদের বিশ্বাসযোগ্যতা একদম তলানিতে এসে ঠেকেছে। আর এই বিশ্বাস হারিয়ে যাওয়ার ফলেই কিন্তু পুরো বিশ্ব ব্যবস্থাটাই ধীরে ধীরে বদলে যাচ্ছে। কেমন সেই বদল? প্রথমত, পশ্চিমাদের একছত্র ক্ষমতা কমছে। দ্বিতীয়ত, তাদের এই দ্বিমুখী নীতির জবাবে অন্য দেশগুলো নিজেদের মতো করে নতুন জোট বা চুক্তি তৈরি করছে, যেমন পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি। তৃতীয়ত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সংস্কার করার দাবিটা এখন আরও জোরালো হচ্ছে। আর সবশেষেটা আমার কাছে সবচেয়ে মজার মনে হয়, যাকে বলা হচ্ছে বুমেরাং এফেক্ট। মানে পশ্চিমারা এতদিন ধরে যে সার্বজনীন অধিকার বা আইনের কথা বলতো, গ্লোবাল সাউথের দেশগুলো এখন সেই একই অস্ত্র ব্যবহার করে তাদেরকেই চেপে ধরছে আর বলছে নিয়ম মানলে সবার জন্য মানো। তাহলে পুরো আলোচনার শেষে আমরা একটা খুব সাধারণ কিন্তু জরুরি প্রশ্নের সামনে এসে দাঁড়ালাম। যে নিয়ম সবার জন্য সমান নয়, যেটা সুবিধামতো বেছে বেছে ব্যবহার করা হয়, সেটাকে কি আসলেই নিয়ম বলা যায়, নাকি এটা শুধুই ক্ষমতার একটা খেলা? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবার জন্য রইল।